একজন স্ত্রীকে তার স্বামী নজরবন্দি করে রাখে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি বারবার বলার চেষ্টা করলাম যে আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, কিন্তু আমার একটা কথাও আপনি শুনলেন না। একজন স্ত্রীর মান, তার সম্মান, তার প্রতিষ্ঠা, তার মর্যাদা সবকিছু আপনার কাছে খেলা, তাই না? আজ রোকেয়া বেগম বললেন অন্য কেউ হত্যা করেছে, তাই আপনি মেনে নিলেন। তার অপরাধ যদি প্রমাণিত না হয় তাহলে অন্য কেউ, আবার অন্য কেউ। ন্যায়ও আপনার কাছে একটা খেলা শাহেনশা, তাই না? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি যে আমি আপনাদের হবু সন্তানকে হত্যা করেছি। কারণ যে কারণেই হোক, যেভাবেই হোক, এই খেলাটা বন্ধ তো হোক। আপনার অহংকারের তরোয়ালে আমার মৃত্যু হলেও অন্যান্য নিরপরাধরা তো বাঁচবে। আপনার মিথ্যে অপবাদ আমি স্বীকার করে নিয়েছি, তার কারণ আপনার স্ত্রী হওয়ার শাস্তি পাওয়ার চেয়ে ভালো মৃত্যুদণ্ড পাওয়া। এতটাই আপনাকে আমি ঘৃণা করি, তার থেকে ভালো আমার মৃত্যু। তাই আমি মিথ্যে বলেছি। ইচ্ছে তো করে আপনাকে মন থেকে অভিশাপ দিই, কিন্তু আমার ধর্ম, আমার মর্যাদা একজন স্ত্রী তার স্বামীকে অভিশাপ দিক তার অনুমতি দেয় না। তাই এই পথ বেছে নিয়েছি। মুক্তি চাই আপনার কাছ থেকে, আপনার ভয় থেকে, এই খেলা থেকে। প্রত্যেক মুহূর্তে ভয়ে ভয়ে বাঁচার চেয়ে অনেক ভালো মৃত্যুকে আপন করে নেওয়া। কিন্তু রোকেয়া বেগম সেই সুযোগ আমায় দিলেন না। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি শাহেনশা, এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। একটা প্রশ্ন করবো জালাল, এটা জানা সত্ত্বেও যে তুমি ওকে ভালোবাসো না আর ও তোমাকে চরম ঘৃণা করে, তুমি ওকে নিকাহ করলে কেন? আমি ওকে নিকাহ করেছিলাম কারণ ওকে নিকাহ না করলে আমি নিজের কাছেই পরাজিত হয়ে যেতাম। ওকে নিকাহ করে আমি সবার সামনে নিজের জয় প্রমাণিত করতে চেয়েছিলাম। ওর অহংকারকে আমি চূর্ণ করতে চেয়েছিলাম। ওর ঘৃণাতে আমি খুবই শান্তি পেতাম, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে আমার সঙ্গে এই রকম ব্যবহার করতে পারে। একটা পরামর্শ দেব, ওকে তুমি আমের পাঠিয়ে দিচ্ছ না কেন? রোকেয়া এখনো নির্দোষ প্রমাণিত হয়নি, আমি ওকে এখান থেকে পাঠাতে পারি না। কিন্তু আমার মনে হয় ও নির্দোষ। জালাল, প্রত্যেক অপরাধের পেছনে কোনো কারণ থাকে। যোধা বেগম না সাম্রাজ্যের ক্ষমতা চায়, আর না পদ, না ওর সম্পদের লোভ আছে, আর না সিংহাসনের। ওর তো তোমার প্রতিও কোনো আগ্রহ নেই। দাঁড়াও জালাল, সেলিমা সুলতানের বিরুদ্ধে শীঘ্রই কোনো পদক্ষেপ নেওয়া হোক। হয় উনি ডিব্বার সত্যতা প্রকাশ করবেন, নতুবা শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হবেন। আমি অবশ্যই সেটা করব, কিন্তু আপাতত এই কথাটা তোমার, আমার আর খজা সেরার মধ্যেই যেন থাকে। এই ব্যাপারে আর যেন কেউ না জানতে পারে রোকেয়া। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। যোধার দাদারা যুদ্ধে আমার প্রাণ বাঁচালো আর আমি ওদের সন্দেহের বশে নজরবন্দি করেছিলাম। এখন শুনছি সেলিমা বেগম অপরাধী, কিন্তু খান বাবার মৃত্যুর পরে আমি ওনাকে নিকাহ করলাম, রহিমেরও দায়িত্ব নিলাম, তারপরেও কি এরকম করতে পারেন উনি? আচ্ছা, আমি আবার কোনো ভুল করছি না তো? শাহেনশাহ জয় হোক। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন শাহেনশাহ? হ্যাঁ,
আমি একটা সমস্যায় পড়েছি, তাই আপনার পরামর্শ নিতে চাই। খান বাবার পরে আপনি আমার পরামর্শদাতা। আপনার থেকে ভালো পরামর্শ আর কেউ দিতে পারবেন না। এ তো আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনি আমাকে এর উপযুক্ত মনে করেছেন। বলুন, কিসের দ্বিধা আপনার মধ্যে? আমি এমন একটা প্রমাণ পেয়েছি যাতে এটা প্রমাণিত হয়েছে যোধা বেগম নির্দোষ। এবার আপনি বলুন আমার কি করা উচিত, কারণ আমি কোনো নিরপরাধীকে শাস্তি দিতে চাই না। অপরাধ নেবেন না হুজুর, কিন্তু এটা যদি প্রমাণ হয় যোধা বেগম নির্দোষ, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল করেছেন। কাউকে কয়েদখানায় বন্দি রাখবার পর যদি সেও নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে এটা বাদশাহের ভুলের প্রমাণ তো বটেই। আর নির্ভয় বলুন, আপনার পরামর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হুজুর, আসল অপরাধী কবে সামনে আসবে সেটা কিন্তু অন্য কথা, কিন্তু ন্যায়ের দৃষ্টিতে দেখলে যোধা বেগম এবং তার দাদাদের এখনই সসম্মানে মুক্তি দেওয়া উচিত। কারণটা হলো 100 জন অপরাধী ছাড় পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। সাম্রাজ্যের নিয়ম এটাই হুজুর। আর আমি যাকে সন্দেহ করছি তাকে কি শাস্তি দেব? শাহেনশাহর ইচ্ছার উপর কার জোর চলে? এখন তো শুধুমাত্র সন্দেহ, প্রমাণ তো নেই। যাকে অপরাধী বলে মানছেন যোধা বেগমের মতো তিনিও যদি নির্দোষী হন, আপনি কি তার সঙ্গেও একই ভুল করবেন? একই ভুল যদি বারবার হয় সেটা শাহেনশাহর পক্ষে রীতিবিরুদ্ধ। সেই কারণে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি উপযুক্ত প্রমাণ খুঁজুন আগে। আমাদের দৃষ্টিতে সে সম্পূর্ণ অপরাধী প্রমাণ হলেই আপনি সাজা দিতে পারেন। ধন্যবাদ আমার সমস্যার সমাধানের জন্য। ওয়াজির সবসময় সেটাই বলেন যেটা শাহেনশাহ শুনতে চান, কিন্তু আপনার যুক্তি আমায় সঠিক পথ দেখিয়েছে। আমার ভুলকে শোধরানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগছে এটা জেনে আমি আপনার কিছু কাজে লাগলাম। আজ থেকে 10 দিন আগে এই দেওয়ানে খাসে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার আম্মি জান মারিয়াম মক্কানি, কাজী সাহেব আর জনাব শামসুদ্দিনের অনুরোধে আমি যোধা বেগম আর তার দাদাদের নির্দোষ প্রমাণ করার জন্য 10 দিন সময় দিয়েছিলাম। আর আজ সেই সময়সীমা পূর্ণ হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই আমার আম্মি জান আর সেই সমস্ত সম্মানীয় ব্যক্তিদের যারা মুঘল শাসন ব্যবস্থার খেয়াল রেখেছিলেন। এই 10 দিনে যোধা বেগম আর তার দাদারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেননি, কিন্তু আমি এমন একটা প্রমাণ পেয়েছি যাতে প্রমাণিত হয়েছে ওনারা সবাই নির্দোষ। আর নিরপরাধীদের শাস্তি হতে পারে না। আমি যোধা বেগম আর তার দাদাদের উপর সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি আর সম্মানের সঙ্গে মুক্তি দিচ্ছি। আর তার সঙ্গে আমি আমেরের রাজকুমারদের সাহসিকতা আর বিশ্বস্ততার কাছে ঋণী। ওনাদের উপর অভিযোগ থাকা সত্ত্বেও, নজরবন্দি থাকা সত্ত্বেও ওনারা ওনাদের দায়িত্ববোধ থেকে বিরত হননি। তাছাড়া ওনাদের হবু আত্মীয়দের বিরুদ্ধে আমার সঙ্গ দিয়েছেন। আর কুমার ভগবান দাস, উনি ওনার প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন। তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ আর ওনাকে মনসুবদারির দায়িত্ব দিচ্ছি। আর আমি এটা চাই যে আপনারা সবাই আমার পরম আত্মীয় হয়ে এখানে থাকুন যতদিন না আসল অপরাধী ধরা পড়ছে। তুমি কিছু বলতে চাও মানসিং? আপনার আদেশ শিরোধার্য। অপরাধীরা যতক্ষণে ধরা পড়ছে আমার পিতা আর কাকারা এখানেই থাকবেন, কারণ আমরাও সাম্রাজ্যের উত্তরাধিকারীর এভাবে চলে যাওয়াতে দুঃখিত। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে মানসিং, তুমি তোমার জায়গায় গিয়ে বসো আমার কাছে।
যোধা বেগম, আপনি আপনার কক্ষে ফিরে যেতে পারেন। আম্মি জান আমি বরঞ্চ হাকিম সাহেবকে ডেকে আনি। কেন? এখন আবার কি হয়েছে তোমার? আমার নয় আম্মি জান, শরীর তো আপনার খারাপ মনে হচ্ছে। জাভেদা, আমার কোনো হাকিমের প্রয়োজন নেই এখন। আচ্ছা, তাহলে আমি কিছু করব আপনার জন্য? আচ্ছা, কি করতে পারো তুমি আমার জন্য? অনেক কিছু আম্মি জান। আমার মনে হয় আপনার হজম শক্তি কমে গেছে। আমার কাছে না হাকিম সাহেবের টক মিষ্টি হজমের ভালো গুলি আছে, ব্যাস একটা গুলি খেয়ে নিন আর। আচ্ছা, হজম শক্তি দুর্বল হয়নি? তাহলে নিশ্চয়ই মাথায় ব্যথা করছে। আমি তাহলে আমার এই কোমল হাত দুটো দিয়ে আপনার মাথায় এই কর্পূরের জবা দিয়ে বানানো তেলটা মালিশ করে দিই। দেখুন, আমি আমার হাতে গোলাপ জলও দিয়ে নিয়েছি। দূরে থাকো, দূরে থাকো জাভেদা। তোমার কি ছোট থেকেই মাথার কোনো সমস্যা রয়েছে? তুমি বুঝতে কেন পারছো না এখানে রাজনৈতিক সমস্যা চলছে? আর তুমি তো এই। হায় আল্লাহ, আবার কি হলো? হারেমে বেগমরা আবার ঝগড়া করেছে নাকি? জাভেদা, 10 দিন সম্পূর্ণ হয়ে গেছে। আম্মি জান, তাহলে কি আপনার 10 দিনের পুরনো ব্যথা এটা? জাভেদা, জাভেদা, আমি বলতে চাইছি জালাল যোধাদের যে 10 দিনের সময় দিয়েছিল সেটা আজ শেষ হতে চলেছে। আজ 10 দিন সম্পূর্ণ হলো আর আজ সিদ্ধান্ত নেওয়া হবে। আর এখনো পর্যন্ত আমি জানি না জালাল কি সিদ্ধান্ত নেবে। যদি শাহেনশাহ আমার কথা শুনতেন, আমি বলতাম যোধা বেগমকে ছেড়ে দেওয়ার জন্য। এখন আপনিই বলুন, এত কোমল নিষ্পাপ যোধা বেগম কি করে এটা করতে পারেন? আপনি নিজেই দেখুন না, ওপরওয়ালা কত সময় নিয়ে ওনাকে গড়েছেন। কি অসাধারণ সুন্দরী উনি বলুন, তার সঙ্গে বুদ্ধিমতীও। আমার তো মনে হয় এই সাম্রাজ্যের ভবিষ্যৎ উনিই বদলাতে পারেন। আপনিই বলুন না, আর কারো সেই সাহস আছে কি যে শাহেনশাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? সত্যি বলছি, একমাত্র উনি যিনি সব থেকে বেশি বুদ্ধিমতী, তাই না? কেন জাভেদা, এ জগতের সকল বুদ্ধিমান নারীরা কি এ জগৎ ছেড়ে চলে গেছেন? সেটা তো ওপরওয়ালাই জানেন। জাভেদা, আমি তো এটা জানতে চাইছি যে তুমি তোমার এই আম্মি জানকে নিয়ে কি ভাবো? হায় আল্লাহ, আমি জান, আমি চাই আপনি দীর্ঘায়ু হন। এত তাড়াতাড়ি আপনি কেন যাবেন? জাভেদা, আমি এটা জানতে চাইছি বুদ্ধির জায়গা থেকে যোধা বেগমের সঙ্গে আমাকে কি তুলনা করা যায়? যোধা বেগম আপনার সামনে কিছুই না। তাই বলো? আপনি দেখুন, আপনি তো সবাইকে বিপদে ফেলেন, কিন্তু ওই যোধা বেগম নিজেই বিপদে পড়ে আছেন, তাই না? জাভেদা, আমার শেষ প্রশ্ন, সেটা ঠিকঠাক উত্তর দিও। আচ্ছা আম্মি জান, এটা বলো যে আমাদের এই পরিবারে তোমাকে নির্বাচন করে আনার পরিকল্পনা কার ছিল? কি বলেন না আপনি? আপনিই তো আমাকে নির্বাচন করে এখানে এনেছিলেন। সেই জন্য তুমি প্রতিশোধ নিচ্ছ, তাই না? কিছু বললেন আপনি? না, হ্যাঁ বলছিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো যে আজ তুমি আমার জন্য সিমুই বানাবে বলেছিলে। এই রে, আমি আবার ভুলে গেছি। আমি আপনার জন্য সিমুই বানাচ্ছিলাম, আর এখানে এসেছিলাম জিজ্ঞেস করতে যে তাতে মিষ্টি কতটা দেব। বলুন তো আপনি। তুমি তোমার এই নরম হাত দিয়ে আমাকে মালিশ করবে বলেছো, সেটা ফুটন্ত সিমুইয়ের মধ্যে দিয়ে দাও। সিমুই এমনি এমনি মিষ্টি হয়ে যাবে। আমি জান, আপনি ভীষণ ভালো। আমি আপনার জন্য ভালো করে সিমুই বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আচ্ছা আসছি আচ্ছা, আমি। শোনো, তাড়াতাড়ি আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আমি জান, আর আমি হ্যাঁ, এক্ষুনি নিয়ে শোনো আসছি। শোনো শোনো জাভেদা, এইসব যেগুলো আমার মাথায় লাগাবে বলেছিলে সেগুলো নিয়ে যাও। কর্পূর আর জবার হ্যাঁ তেল। হ্যাঁ হ্যাঁ, বাবুর্চিখানায় তুমি অনেককে পাবে মালিশ করানোর জন্য। অপরাধ নেবেন না ওয়াজিরে আলিয়া। আল্লাহ আমাকে এবার বাঁচাও, একজন গেল তো আরেকজন এলো। হুজুর, শাহেনশাহ যোধা বেগমকে নজরবন্দি থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। জালাল যোধাকে মুক্ত করে দিয়েছে? জালাল করতে চাইছেটা কি? আমায় ক্ষমা করে দেবেন, এতদিন আপনার পুজো করতে পারিনি আমি। কে বললো হয়নি?
প্রতিদিন তোমার কৃষ্ণকে পুজো করা হয়েছে। তোমার শাশুড়ি মা নিজে এসে তোমার কৃষ্ণকে পুজো করে গেছেন। সত্যি আম্মি জান পুজো করেছেন? আমি তো শুধু ওনাকে এটুকুই বলেছিলাম যে আমার পুজো করার নিয়মে বাধা পড়বে, আর উনি নিজে এসে পুজো করেছেন। তা নয় তো কি, খুব ভালোবাসেন তোমাকে। উনি বলেছিলেন বলেই তো শাহেনশাহ 10 দিনের সময় দিয়েছিলেন তোমাদের। ওনার নাম উচ্চারণ করো না এখানে। এখনো কেন রেগে আছো? উনি তো মেনে নিয়েছেন তোমরা নির্দোষ। বিনা প্রমাণে আমাকে আর আমার দাদাদের বন্দি করেছিলেন। এখন শুধু মুক্তি দিলেই সেই অপমান আমরা ভুলে যেতে পারি না। যোধা বেগম, মারিয়াম মাকানি এখানে আসছেন। প্রণাম আম্মি জান, আমি আপনার কাছে যাচ্ছিলাম আপনাকে ধন্যবাদ জানাতে। তুমি প্রথমবার আমার কাছে ইচ্ছে প্রকাশ করেছো যোধা, কেন পূরণ করব না? আর সন্তানের খুশিতেই পিতামাতার খুশি। আজ দেওয়ানে খাসে জালাল যখন সিদ্ধান্ত শোনাচ্ছিল তখন তুমি কেন খুশি ছিলে না যোধা? কারণ আমি সত্যি খুশি নই আম্মি জান। আপনার ছেলের ওপর খুব রাগ, খুব ক্রোধ আছে। উনি যে ব্যবহার আমার সঙ্গে করেছেন তার আঘাত এতটাই গভীর যে মুক্তি পেয়েও আমি খুশি হতে পারিনি আম্মি জান। আমার কথায় যদি আপনার খারাপ লাগে তার জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমার আর আমার আমিরের আত্মসম্মানে যে আঘাত লেগেছে তা আমি ভুলতে পারবো না। আমি জানি যে জালাল রাগের বশে ভুল করেছে, তাই জন্যই আমি ওর সিদ্ধান্তের বিরোধিতা করেছি। তোমাদের নির্দোষ প্রমাণ করার জন্য 10 দিন সময় চেয়েছিলাম। জালাল তার সন্তানকে হারিয়েছে, ওর কষ্টটা আমি বুঝি, কিন্তু তোমার বোনের হবু স্বামীকে হারিয়ে যে কষ্ট তুমি পেয়েছ সেটাও আমি বুঝি যোধা। তোমার রাগ করাটা ভুল নয়, সেটা তোমার অধিকার, আর এটা প্রয়োজনও। জালালের এটা বোঝা উচিত, কারণ শাহেনশাহ হোক বা ফকির, অকারণে কাউকে অপমান করা, বিনা কারণে দোষারোপ করা সেটা ভুল। জালালের কোনো ব্যবহারে যদি তুমি কষ্ট পাও বিনা দ্বিধায় তুমি আমায় বলবে। আপনার কাছে আমার একটা মিনতি আছে আম্মি জান, যদি আমার কোনো কথায় আপনার খারাপ লাগে তাহলে আমাকে আপনি বলবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সেটা কখনোই হবে না। তুমি যা করবে, যা সিদ্ধান্ত নেবে তা সঠিক হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আম্মি জান, আপনার এই গুণ আপনার ছেলের মধ্যে কেন নেই? মানুষের স্বভাব তার বংশ থেকে আসে যোধা, কিন্তু গুণ শিক্ষার উপর নির্ভর করে। এটা জালালের ভুল নয়, আমার ভুল। আমি ওর লালন পালনের সময় ওর কাছে থাকতে পারিনি। এ আপনার দোষ নয় আম্মি জান, এ তো শাহেনশাহর দুর্ভাগ্য যে ওনাকে আপনি লালন পালন করতে পারেননি। এটা সেই ডিব্বা যার মধ্যে ধুতরার রস রাখা হয়েছিল। আর তুমি এটা কোথা থেকে পেয়েছো? সেলিমা সুলতানের কাছ থেকে। টকপাক টকপাক ঘোড়া চলে, ঘোড়া চলে। যদি আমার সন্তান না হয় তাহলে হতে পারে যে তুমি রহিমকে এই মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী বানিয়ে দেবে। শহরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অধিকার আছে ওনার। আদাব শাহেনশাহ, এই সময় আপনি এখানে? আমি তো আপনার শহর নিকাহ করেছি আপনাকে, আর একজন শহরের বেগমের কাছে আসার কোনো নির্দিষ্ট সময় থাকে না। অবশ্যই শাহেনশাহ। আজ রাতে আমি আপনার সঙ্গে থাকব। পোশাক খুলতে আমাকে সাহায্য করুন।